নমস্কার শ্রোতাগণ, আমি রিকয়ন তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি টেলস অফ রিকয়নের একটি নতুন গল্পতে। আজকে আমাদের নিবেদন শ্রী শিবরাম চক্রবর্তীর কলমে মজার গল্প যদ্দূর বেয়ারা হতে হয়। তো চলো চটপট শুরু করে ফেলি। সেই তার সঙ্গে আমার প্রথম আলাপ। সবে তিনি কলকাতায় এসেছেন। ফুটপাত ধরে হাঁটছি, হঠাৎ চারিদিক থেকে একটা গেল গেল রব শুনে পেছন ফিরে তাকালাম। আরে গেল 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 গেল। আরে বাস, চলমান একটা পাহাড় ফুটপাত জুড়ে বাসের মতোই বেয়ে আমার ঘাড়ের উপর এসে পড়ে আর কি। এক লাফে সরে দাঁড়িয়ে নিজের ঘাড় বাঁচিয়েছি। ভদ্রলোক আমার সামনে এসে চিৎপাত হয়ে পড়লেন ফুটপাতের উপর। আরে যা যা, পড়ে গেল। আরে বাবা, উনি তো পড়ে গেলেন গে। বিপুল ভুঁড়ির ভার নিয়ে তিনি উঠতে পারছিলেন না। দেখি মশাই, আসুন আসুন। আমি তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলাম। বললাম, এটা আমের সিজন জানেন, লোকে আম খেতে খেতে যায়, আটি আর খোসা ছড়াতে ছড়াতে যায় রাস্তায়। দেখে শুনে পথ চলতে হয় কলকাতায় সব সময়, বিশেষ করে এই সিজনটায় আরো। হাসছেন আপনি? আমি খেলাম আছাড় আর আপনার কাছে হচ্ছে আমোদ। রোষ ভরে তিনি বললেন, আজ্ঞে না, আমের সঙ্গে যেমন তর খোসা তেমনি ওই আমোদও জড়ানো। আম খেলে আমোদ হয়, আর খোসায় পা পরে পিছলে গেলেও এক রকমের আমোদ লাগে। অবশ্যই যে আছাড় খায় তার পক্ষে ঠিক আমোদের নয়, তা সত্যি, কিন্তু যেভাবেই খান না, আমের সঙ্গে আমোদ ওতপ্রোত ভাবে জড়িত। একটুখানি গুম হয়ে থেকে তিনি গুমরে উঠলেন আবার। আমের সঙ্গে আরো কি কি জড়ানো আছে আপনাদের এই কলকাতায় শুনি একবার, জেনে রাখা ভালো আগের থেকে, সাবধানের বিনাশ নেই। আমের সঙ্গে আমের আচার। আমের আচার খেতে খুব খারাপ হলেও আমের আচার খেতে কিন্তু খাসা। এমন উপাদেও এমন চমৎকার উমদা চিজ আর হয় না। ভারী আমের খোসামত করছেন যে, আমের খোসা থেকে বুঝি খুব আমোদ পেয়েছেন? আজ্ঞে না না, মাফ করবেন মশাই, আপনার আচার খাওয়ায় আমি সত্যি খুবই দুঃখিত। বলি মহাশয়ের পরিচয়টা জানতে পারি কি? আমি হর্ষবর্ধন। আপনি? আমি শিবরাম। বর্ধন? আজ্ঞে না না, বর্ধিত। বর্ধিত? তার মানে? তিনি একটু অবাক হন। সে আবার কি রকমের উপাধি এই বর্ধিত? যেমন যেমন রক্ষিত হয় না, তেমনি আর কি। রক্ষিতের মতোই এই বর্ধিত। খেয়ে না খেয়ে বর্ধিত, কিছুটা নিজ গুণে, কিছুটা পরের সৌজন্যে। থাকা হয় কোথায়? যত্রতত্র। কলকাতার সব পাড়াতেই আমার আস্তানা, শহরের সব প্রান্তেই আমার মাসিমারা আছেন। আমার মাস্তুতো মামাতো বোনেরাই আমার প্রান্ত সীমা, ওই বোন পর্যন্তই আমার দৌড় মশাই। আর বলতে কি, বেশিরভাগ ওই বোনের দ্বারাই আমি লালিত পালিত বর্ধিত। আমরাও বন থেকেই আসছি, আসামের বন থেকেই। সেখানকার বনাঞ্চলে আমাদের কাঠের কারবার। বিস্তর টাকা করার পর এখন টাকা ওড়াতে এসেছি এই কলকাতায়। আমরা হলাম গে আসামি। ও আচ্ছা আচ্ছা, আসামের বন থেকে টিয়ে পাখির আমদানি হয়। বন থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, কথায় আছে না? তা মশাই, কোথায় ওঠা হয়েছে আপনাদের এই কলকাতায়? প্রথমে উঠেছিলাম রসা রোডে, সম্প্রতি চেতলায় একটা কাঠ চেরাইয়ের কারখানা খুলেছি, সেইখানেই আছি এখন। গোবরা বলল, গোবরা মানে আমার ভাই গোবর্ধন, সেই বলল, দাদা এখানে একখানা ব্যবসা ফাঁদা যাক, শুধু শুধু কেন টাকা উড়িয়ে যায়, সেই সঙ্গে কিছু টাকা কুড়িয়েও যায় না কেন এখান থেকে? হ্যাঁ, কলকাতার পথে ঘাটে টাকা ছড়ানো বলে বটে, কুড়িয়ে নিলেই হয়। শায়দি তার কথায়। আর চেতলাতেও আমার এক মাসি থাকেন, শালু মাসি। আয়, বাহ বাহ। তা আপনার চেতলার ঠিকানাটা দিন তো তাহলে, মানে যদি কখনো কোনো কারণে দরকার টরকার পড়ে। এখানকার কারো সঙ্গে তো এখনো পর্যন্ত জানাশোনা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর একদিন হর্ষবর্ধন দেখি হাজির আমার চেতলার ঠিকানায়। ভাগ্যক্রমে শালু মাসির বাড়িতেই আমি ছিলাম সেদিন। এসেই বললেন, সর্বনাশ হয়েছে মশাই, আমের থেকে আরেক দুর্ঘটনা হয়েছে জানেন। আছাড় খেয়েছেন নাকি আবার আপনি? না না, আমি নই, আমার ভাই সেই। তিনি বুঝি আছাড় খেয়েছেন এবার? না না, আছাড় খাননি, আমের আচারও নয়, আম খেয়েছেন খালি। আর আর তাই খেয়ে খেয়ে এখন আমাশা হয়ে দাঁড়িয়েছে। তাই বলুন, আমাশা? তা তো এখন হামেশাই হয়। তাই হয়েছে,
একটু জ্বরও হয়েছে তার উপর। এখানে তো কোনো ডাক্তারের সঙ্গে জানাশোনা নেই আমার, তাই ডাক্তারের খবর নিতে এলাম আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছেন। চেতলায় তো রাম ডাক্তার, তিনি এখানকার সবচেয়ে নামজাদা। যেমন নামডাক তেমনি হাত যশ। তাকেই দেখাবো তাহলে। তা কোথায় থাকেন তিনি? ঠিকানা দিয়ে বললাম। বুঝলেন, ডাক্তার তো ভালোই, কিন্তু বড্ড খামখেয়ালি। ওর চাল চলন একটু অদ্ভুত, কিন্তু তাইতে ঘাবড়াবেন না যেন। রোগ আরাম করতে তিনি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, রোগ সারানো নিয়ে কথা, ডাক্তারের চালচুলোর খবর নিয়ে আমি কি করব? আমার কাছে রাম ডাক্তারের বাড়ির হদিস জেনে নিয়ে হর্ষবর্ধন তো গেছেন। গিয়ে চেম্বারের দোরগোড়ায় দাঁড়িয়ে কড়া নেড়েছেন। রামবাবু ডাক্তার বাড়ি আছেন? রাম ডাক্তার বাবু বাড়ি আছেন কি? ডাক্তার রামবাবু কি বাড়িতে রয়েছেন? তার হেঁড়ে গলার হাঁকড়ানিতে একজন মুখ বাড়িয়েছেন। কাকে চাই? রাম ডাক্তার বাবুকে, রামবাবু ডাক্তারকে, ডাক্তার রামবাবুকে। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন। ভেতরে যেতেই কি কেস প্রশ্ন করা হয়েছে তাকে। না না, কোনো কেস নয়। কেস থাকলে তো উকিলের কাছেই যেতাম, ডাক্তারের কাছে আসবো কেন? মানে হয়েছেটা কি? আগে আমাশা, তার উপরে একটুখানি জ্বরের মতন আবার। ও, আমাশা হয়েছে? একটা কাজ করুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, চটপট করে শুয়ে পড়ুন। আর একটি কথাও তাকে কইতে না দিয়ে কোনো আপত্তি গ্রাহ্য না করে ধরে বেঁধে তাকে বেঞ্চির ওপর শুইয়ে দেওয়া হয়। আরে কিন্তু আমার তবুও শুয়ে শুয়েই তিনি প্রতিবাদ করতে যান, কিন্তু তার কথায় কান না দিয়ে তার মুখে থার্মোমিটার গুঁজে দেওয়া হয়। তারপরেও থার্মোমিটার মুখে করেই তিনি মুখ নাড়তে যান, কিন্তু অপর পক্ষ থেকে দারুণ বাধা আসে। না না, আর একটিও কথা নয়, চুপটি করে শুয়ে থাকুন, আপনার জ্বরটা দেখা যাক আগে। তথাপি তিনি একটু বাগ নিষ্পত্তির চেষ্টা করেন। জ্বরের কাঠি মুখে নিয়ে কথা বলতে যাবেন না মশাই। ওটা ভেঙে গেলে, ভাঙবার পরে যদি গিলে ফেলেন, ভেঙে গিয়ে যদি পেটের মধ্যে চলে যায়, তখন একেবারে ডাক্তারের এখতিয়ারের বাইরে চলে যাবে। সার্জেনের দরকার পড়বে তখন। পেট কেটে বার করতে হবে ওই থার্মোমিটার। অতএব খুব সাবধান, একটি কথাও নয় আর। অসহায় ভাবে শুয়ে থাকেন হর্ষবর্ধন। আমাশা হয়েছে বললেন না? সাদা আমাশা না রক্তামাশা? থার্মোমিটার মুখে নীরবে ঘান নাড়েন হর্ষবর্ধন। কি বোঝাতে চান তিনি বোঝেন। আমাশায় তো এমিট্রিন ইঞ্জেকশন দেয় জানি, দেখি দেরাজের কোথাও আছে কিনা দাবাইটা। ওষুধের আলমারির ভেতর থেকে এমিট্রিনের অ্যাম্পিউলটা বের করে ইঞ্জেকশনের সিরিঞ্জে ভরা হয়। মুখটি বুঝে জুলজুল করে তাকিয়ে দেখেন হর্ষবর্ধন। কই দেখি আপনার হাতখানা, দেখি দেখি। হর্ষবর্ধনের হাতখানা করায়ত্ত করে তার বাহুমূলে সিরিঞ্জের ছুঁচটা বসানো হয়। হর্ষবর্ধন থার্মোমিটার মুখে গোঁগো করেন। কি আর করবেন? নড়বেন না, স্থির হয়ে থাকুন। ইঞ্জেকশনের সময় নড়াচড়া করতে নেই। সিরিঞ্জের ছুঁচ ভেঙে যদি ভেতরে যায়, সে আবার আরেক ফাঁসাদ। তার জন্য সার্জন ডাকতে হবে না অবশ্যই। ছুরি দিয়ে আমি বার করতে পারবো, কিন্তু কাটাকুটির হাঙ্গামা আছে তো, কম হয়রানি নয়। অগত্যা হর্ষবর্ধনকে নির্বাক নিস্পন্দ হয়ে থাকতে হয়। ইঞ্জেকশনটা ঠুকে দেওয়ার পর সিরিঞ্জটা তুলে নিয়ে ওর মুখ থেকে জ্বর কাঠিটা তুলে নেওয়া হয়। থার্মোমিটারটা মুখের বার হতেই হর্ষবর্ধন হাঁ করেন, হাফ ছাড়েন, হাই তোলেন। সেই ফাঁকে একটা ওষুধের গুলি তার মেলন চাট করে ফেলে দেওয়া হয়। ওষুধটা পেটে গেলে উপকার হবে। কি বিচ্ছিরি ওষুধ, মুখটা তেতো হয়ে গেল আমার। কি দিলেন আপনি? হ্যাঁ, কি বিষ? কেন, কুইনিন কখনো খাননি নাকি? জ্বর হলে কি খেতে দেয়? কি খেলে জ্বর আটকায় জানেন না? তাই তো দিয়েছি। গলায় আটকে গেছে আমার, গলার থেকে তলা পর্যন্ত সব তেতো হয়ে গেছে। জিভের উপর তলা, নিচের তলা সব একেবারে তেতো। বিচ্ছিরি মুখ তার আরো বিচ্ছিরি আকার ধারণ করে। যাই হোক, ভাববেন না, জ্বর নেই এখন। থার্মোমিটার পরীক্ষা করে তিনি জানান, যাক, তাতে অবশ্যই কোনো ক্ষতি হবে না। জ্বর সারাতে যেমন আটকাতেও তেমনি এই কুইনিন রোগের প্রতিষেধক, রোগ সারানোর চাইতে ভালো, জানেন তো? এখন বলুন তো, কি বলতে চাইছিলেন আপনি? বলতে চাইছিলুম যে জ্বর আর আমাশা আমার হয়নি, হয়েছে আমার ভাইয়ের। আমি আপনার রুগী নই। মুক্তি লাভ করার পর মুখ ফুটল, আপনি রুগী নন? আজ্ঞে না। যাক, তাতে আর কি হয়েছে, আমিও কোনো ডাক্তার নই, ভাববেন না।
হর্ষবর্ধন শুনে হতবাক হন। সে কি, আপনি রামবাবু ডাক্তার নন? রাম ডাক্তার বাবু নন আপনি? হ্যাঁ, আপনি কি ডাক্তার রামবাবু নন নাকি? আগে না, আমি না। ডাক্তারবাবু কাছেই কোথায় কি একটা কাজে বেরিয়েছেন, আমায় বসিয়ে রেখে গেছেন চেম্বারে, আর বলে গেছেন কোনো রোগী টোগী এলে তার দেখাশোনা করতে। হ্যাঁ, আপনাকে বলে গেছেন রোগী দেখতে? হ্যাঁ, সেই জন্যই আপনাকে আমি দেখেছি। উনি যেমন যেমনটি করে দেখে থাকেন আমিও ঠিক তাই তাই করেছি। আমাশায় উনি এমিট্রিন ইঞ্জেকশন দিয়ে থাকেন, আমার নিজের চোখে দেখা। আমিও তাই ঠুসে দিয়েছি আপনাকে। ঠুসে তো দিয়েছেন, এখন যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে? ক্ষতি আর এমন কি হবে বলুন, মারা তো জাননি, দেখতেই তো পাচ্ছি। ওই ওষুধে বড় জোর আপনার রক্তামাশা হতে পারে না হয়। যদি কোনো শক্ত রোগ হয় আমার, হর্ষবর্ধন রীতিমতো বিপন্ন বোধ করেন। রোগ হলে তো ডাক্তারবাবু রয়েছেনই, লোকটি অম্লান বদনে আশ্বাস দেয়। সব রকম রোগ আরাম করতে আমাদের রাম ডাক্তারের জোড়া হয় না, বুঝলেন? এ তল্লাটে তিনি হলেন অদ্বিতীয়। বেখাপ্পা কথাবার্তায় বিষম খাপ্পা হয়ে হর্ষবর্ধন শুধন, কিন্তু আপনি তাহলে কে মশাই? শুনি একবারটি। বলা নেই কওয়া নেই, ধরে বেঁধে শুইয়ে মুখে থার্মোমিটার পুড়ে দিয়ে ইয়া লম্বা একটা পিচকিরি দিয়ে কি একটা কাণ্ড করলেন বলুন তো? কে আপনি? আমি ডাক্তারবাবুর বেয়ারা, বলল সেই লোকটা। তার ওষুধপত্রের ব্যাগট্যাগ আমি বয়ে বেড়াই। কৃতার্থ করেন, কিন্তু কিন্তু এই যে কাণ্ডটা করলেন, এটা কি আপনার উচিত হলো বলুন? বেয়ারা হয়ে এই ডাক্তারি করাটা কেন নয় বলুন আপনি? ভৃত্য হয়ে মৈবের স্বার্থ দেখা কি আমার কর্তব্য নয়? আমি যদি রোগ না বাড়াই তো ডাক্তারবাবু তাহলে সারাবেনটা কি? তা তো বুঝলুম, কিন্তু এই যে এখন আমার মাথা ঘুরছে, হাত পা কাঁপছে, বুক ধরফর করছে, গা বমি বমি করছে, তার কি হবে? আমি অজ্ঞান হয়ে যাব বোধহয়। আমার পক্ষাঘাত হয় কিনা কে জানে। আরে একটুখানি ঠান্ডা জল খান, চাঙ্গা হয়ে উঠবেন এক্ষুনি। এই নিন, খেয়ে ফেলুন ঢকঢক করে। না না, ভয় নেই, কোনো ওষুধ বিশুধ মেশানো হয়নি, খাঁটি জল, কর্পোরেশনের কলের। জল খেয়ে হর্ষবর্ধন সন্দেহ প্রকাশ করলেন। খাঁটি জল বলছেন, ওষুধ বিশুধ কিছু মেশাননি? কিন্তু কলের জল তো এমন মিষ্টি হয় না। একটুখানি গ্লুকোজ ডি মিশিয়ে দিয়েছি কিনা, শরবতের মতোই খেতে, তাই না? এটা খেয়ে গায়ে বল পাবেন। আমি তো হরদম খাইয়ে দেখুন। উদাহরণস্বরূপ শ্রীমান বেয়ারা আরেক গ্লাস ওই পানীয় তার সামনেই পান করে। তারপর হর্ষবর্ধন টলতে টলতে আমার কাছে আসেন, এসে কাতরান। ও মশাই, মশাই আমাকে একটা হোমিওপ্যাথি ডাক্তারের ঠিকানা বাতলান তো। কেন, কি হয়েছে? হোমিওপ্যাথিতে কোনো ইঞ্জেকশন ফিনজেকশন নেই তো? না, তা তো নেই, কিন্তু কেন? ওই হোমিওপ্যাথির এক ডিসপেন্সারি ওষুধ গিললেও কিচ্ছু হয় না। একবার বাবার বাক্স ভর্তি সব হোমিওপ্যাথির ওষুধ একটা গেলাসে ঢেলে একসঙ্গে গুলে খেয়ে ফেলেছিলাম, কিচ্ছু হয়নি আমার। কিচ্ছু হয়নি? কি কি বলেন কি? না, একেবারে কিচ্ছু হয়নি তা অবশ্যই বলা যায় না। বাবার গালমন্দ চর্চাপড় যা হওয়ার হয়েছিল। হর্ষবর্ধন অকপটে অপ্রিয় সত্য বিবৃত করেন। কিন্তু তাতে আমার এমন ধারা সর্বনাশ হয়নি। কি সর্বনাশটা হলো শুনি তো? এখনো হয়নি, কিন্তু হবে নির্ঘাত, হতে বসেছে, আসন্ন বলতে পারেন। কি আসন্ন বলুন না মশাই। আমি ব্যগ্র হয়ে উঠি। কলেরা কি পক্ষাঘাত, একটা কিছু হবেই আমার। আরম্ভ হয়েছে, হলো বলে আমার গা হাত পা কাঁপছে, গা বমি বমি করছে, মাথা ঘুরছে, চোখের সামনে অন্ধকার দেখছি মশাই। হর্ষবর্ধন অর্ধ নিমিলিত নেত্রে বসে পড়েন। আহা, ব্যাপারটা কি হয়েছে খুলে বলুন না। গেলেন তো রাম ডাক্তারের কাছে, তারপর কি হলো? তারপর রাম ডাক্তার বাবু ওরফে রামবাবু ডাক্তার ওরফে বাবু রাম ডাক্তারের বাড়ি গিয়ে বাড়াবাড়ি যা হয়েছিল তার আদ্যপ্রান্ত জানা গেল তার কাছে। শুনে আমি তাজ্জব। বলেন কি, রামবাবু একজন বেয়ারা ডাক্তার তা আমি জানতাম, কিন্তু রামবাবুর বেয়ারাও যে এক ডাক্তার তা তো আমার জানা ছিল না। এ তো ভারী বেয়ারা ব্যাপার। হ্যাঁ, যতদূর বেয়ারা হতে হয় বলেই হর্ষবর্ধন মূর্ছিত হয়ে পড়লেন আমার সম্মুখে। তো কেমন লাগলো আমাদের আজকের গল্প? এরকমই মজার মজার গল্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করে নাও টেলস অফ রিকন। আর যদি আজকের গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও এবং কমেন্ট বক্সে লিখে জানাও যে কেমন লাগলো। আর যদি তোমাদের কোনো গল্প সাজেস্ট করার থাকে যেটা আমি করতে পারি
সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব করার। আর তোমাদের সকলকে আমাদের বিদ্যার দেবী দেবী সরস্বতীর সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা রইল। তো বন্ধু, দেখা হচ্ছে নতুন কোন গল্পে। আজ এখানেই ইতি।